মা, ও মা, তুমি এখানে বসে বসে কি করছো বলো তো? বিকেল তো হয়ে গেছে, তাছাড়া তুমি তো জানোই তোমার কাছ থেকে গল্প না শুনলে আমার আবার ঘুম পায় না। একটু কাজ করছিলাম রে। বিকেল হয়ে গেছে সেটা তো আমি বুঝতেই পারিনি। চল মা চল, তোকে আমি গল্প শোনাচ্ছি। মা, ও মা, তুমি আমাকে আজকে হাসির গল্প শোনাও না, অনেক দিন থেকে আমি গল্প শুনি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি। অনেক বছর আগে একটা মহিলা তার ছোট্ট একটা মেয়েকে নিয়ে বসবাস করত। তারা খুব গরিব ছিল আর বাস করতো ছোট্ট একটা কুঠিরে। তারা এতটাই গরিব ছিল যে কখনো কখনো খাবার খাওয়ার মতো তাদের কোনো কিছুই ছিল না। মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? কিন্তু মা, ঘরে যে কোনো খাবার নেই রে। আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না, তাই তো আমি কাজেও যেতে পারিনি আর আমার খাবারও আনা হয়নি। মা, তবে তো তোমারও অনেক খিদে পেয়েছে গো, আমি তো তবুও সকালে খেয়েছি, তুমি তো তবুও খাওনি, তোমার নিশ্চয় খুব ক্ষুধা লেগেছে। মা, বলছি কি, আমি একটু জঙ্গলের কাছে যাই, যদি কোনো ফল পাই তবে আমি তোমার জন্য নিয়ে আসবো, কেমন? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। তুই কিন্তু তবে সাবধানে যাস। এ কি, আমি তো জঙ্গলে সে কখন থেকে ঘুরছি, অথচ জঙ্গলে কোনো ফলের গাছই নেই। মাকে তো আমি বলে এলাম ফল নিয়ে আমি বাড়িতে যাব, কিন্তু আমি তো কোনো ফল গাছই দেখতে পাচ্ছি না, এবার আমার কি হবে? এদিকে সে জঙ্গলে একটা ছোট্ট হাঁসের বাচ্চা মনের আনন্দে ঘুরছিল। আর একটা শকুন ছো মেরে সেই হাঁসের বাচ্চাটিকে নিয়ে উঠতে থাকে, আর এটা ছোট্ট মেয়ে ঋতু দেখতে পায়। একে কি, হাঁসটা নিশ্চয় অনেক কষ্ট হচ্ছে, আমার আর দেরি করা যাবে না, হাঁসটাকে আমায় বাঁচাতেই হবে। এরপর ঋতু একটা লাঠি নিয়ে শকুনের দিকে ছুঁড়ে মারে, আর লাঠি লেগে শকুন তার মুখ থেকে সে হাঁসটিকে ছেড়ে দেয়। এরপর সে হাঁসটি একটি কুয়োর মধ্যে পড়ে যায় আর জলের উপরে হাঁসফাঁস করতে থাকে। কিন্তু ঋতু দড়িয়ার বালতির সাহায্যে সে হাঁসটিকে উপরে নিয়ে আসে। তখনই সেখানে হাঁসের মা চলে আসে। এই তো, এই তো আমার বাচ্চা। এরপর হাঁসের বাচ্চাটি তার মায়ের কাছে চলে যায় আর হাঁসকে সব কথা খুলে বলে। তখন হাঁস বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমার ছানাকে বাঁচানোর জন্য। কিন্তু তুমি হাঁস হয়ে কি করে কথা বলছো? আমি তো তোমার সব কথাই বুঝতে পারছি। আসলে আমি একটা জাদুই হাঁস। আমি আমার বাচ্চাকে নিয়ে এই জঙ্গলটা ভ্রমণে এসেছি। সত্যি তুমি অনেক ভালো একটা মেয়ে। আজ আমি তোমার জন্য আমার মেয়েটিকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি এই জঙ্গলে কেন এসেছিলে বলো তো? এরপর ঋতু হাঁসটিকে সব কথা খুলে বলে। তুমি তো অনেক ভালো মেয়ে, সত্যি তোমার অনেক কষ্ট। শোনো, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। এরপর সেই জাদুই হাঁসটা জাদু করে একটা গোলাপি ডিম নিয়ে আসে, আর সেই ডিমটা সে ঋতুকে দেয়। কি অদ্ভুত, গোলাপি ডিম! এটা শুধু গোলাপি রঙের ডিমই নয়, তুমি এই ডিমটার মধ্যে হিরেও পেয়ে যাবে। এই ডিমটা তুমি তোমার কাছে রাখো। আমি প্রত্যেক সপ্তাহে 3টে করে ডিম জঙ্গলের এখানটায় রেখে যাব, আর সেগুলো কোনো সাধারণ ডিম নয়। সেই ডিমগুলো হবে 3 রঙা ডিম। আমি তোমাকে প্রত্যেক সপ্তাহে বেগুনি, লাল এবং গোলাপি ডিম দেব। আর এই 3 ডিমে তুমি 3 রকমের রত্ন পাবে। গোলাপি ডিমে রূপা, লাল ডিমে সোনা, আর বেগুনি ডিমে মুক্তা। আশা করি এসব পেলে তুমি অনেক উপকৃত হবে। আজ বরং তুমি এই গোলাপি ডিমটা নিয়ে এখান থেকে চলে যাও, আর সামনের সপ্তাহে এখানে এসো, তখন না হয় তুমি এখান থেকে 3 রঙা ডিম নিয়ে যেও। এরপর ঋতু গোলাপি ডিম নিয়ে বাড়িতে ফিরে আসে আর তার মাকে সব কথা খুলে বলে। সব শুনে তার মাও অনেক খুশি হয়ে যায়। পরের সপ্তাহে ঋতু সেই গোলাপি ডিম আনার জন্য জঙ্গলে যায়। গিয়ে দেখে সেখানে সত্যি সত্যি 3 রঙার ডিম পড়ে আছে। হাঁসটি তার কথা রেখেছে। এরপর ঋতু খুশি মনে সে 3টে ডিম নিয়ে তার বাড়িতে আসে। এরপর সেই ডিমগুলো তার মাকে দেখায়। তার মা ডিম 3টেকে ভেঙে দেখে 3টে ডিমের ভিতরে 3 রকমের সম্পদ রয়েছে। হ্যাঁ রে মা, এই সোনা, মুক্ত, হিরে, এই সব কিছু বুঝি আমাদের? আমাদের তো তবে আর কোনো অভাবই থাকবে না রে মা। আমরা তো এবার অনেক বড়লোক হয়ে যাবো রে। এরপর গীতা সে হিরে, মুক্ত, রূপাগুলো বাজারে বিক্রি করে, আর তা থেকে যে টাকা পায় তা দিয়ে তারা বেশ ভালোভাবেই দিন কাটায়। এরপর থেকে ঋতু প্রতি সপ্তাহে জঙ্গলে যেত। সে ওই 3 রঙা ডিমগুলো নিয়ে বাড়িতে আসতো। একদিন তার মা বলে, মা ঋতু, ওই হাঁস তো প্রতি সপ্তাহে আমাদেরকে 3টে করে ডিম দেয়। চল মা চল, আজকে বরং আমরা ওই হাঁসকে ধরে নিয়ে আসবো আর ওকে আমরা মেরে ফেলবো। তবে তো আমরা একসাথে অনেক মূল্যবান জিনিস পাবো আর আমরা অনেক ধনীও হয়ে যাব। মা, এসব তুমি কি বলছো কি বলো তো? ওই হাঁস আমাদের এত উপকার করলো, আর আমরা কিনা ওকে মেরে ফেলবো? আরে, ওকে না মারলে এত রত্ন আমরা কোথা থেকে পাবো? না জানি ওর পেটে আরো কত সোনা দানা হিরে আছে বল। আমরা ওই হাঁসের পেট থেকে সব ডিম পেলে একেবারে ধনী হয়ে যাব। মা, এত লোভ করা ভালো নয় বলো, আমরা তো অল্পতেই ভালো আছি, এসব লোভ কিন্তু খুব খারাপ। ধুর বাবা, এই বোকা মেয়েটাকে বুঝি কোনো লাভ নেই। সব কাজ এবার আমাকেই করতে হবে। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, তোর কথাই হবে।
আমরা যেমন করে ডিম নিচ্ছিলাম ঠিক তেমন করেই নেব। শোন ঋতু, তুই বরং বাড়িতেই থাক, আজকে 3 রঙা ডিম নিতে আমি যাব। এরপর গীতা ঋতুকে রেখে সে 3 রঙা ডিম আনতে জঙ্গলে চলে যায়। এরপর সে হাঁসের জন্য একটা ফাঁদ পেতে রাখে। হাঁস যখন 3 রঙা ডিম দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সে ফাঁদে আটকা পড়ে যায়। আর তখনই সেখানে গীতাও চলে আসে। এবার তুমি এই ফাঁদ কেটে কোথায় যাবে বাছাধন? আজ যে তুমি ফাঁদে আটকা পড়ে গেছো, আজ আমি তোমার পেট কেটে সমস্ত ডিম বের করে নেব। আর সেই সব ডিম থেকে রত্ন নিয়ে আমি অনেক ধনী হব, অনেক। সে কি, তুমি এত লোভী? সেটা তো আমি আগে জানতাম না। তুমি নিশ্চয়ই তোমার লোভের শাস্তি পাবে। তুমি কিনা আমার জন্য ফাঁদ পেতে রেখেছো। শোনো, আমাকে ধরা এত সহজ না। আমার দেখা তোমরা আর কোনোদিনও পাবে না। এসব কথা বলে হাঁসটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর হাঁসটি অদৃশ্য হওয়ার সাথে সাথে সেখানে থাকা 3 রঙা ডিমগুলো স্বাভাবিক ডিম হয়ে যায়। এসব দেখে তো গীতা অনেক কষ্ট পায় আর মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। মা, ও মা, তুমি এসেছো গো, এসেছো। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। দেখো মা, দেখো, সমস্ত 3 রঙা ডিমগুলো একদম স্বাভাবিক হয়ে গেছে। আর বলিস না মা, এই সব কিছু যে আমার লোভের জন্য হয়েছে। আমার লোভের জন্য আজকে আমরা সবকিছু হারালাম রে, সবকিছু। এই জন্যই জ্ঞানীরা বলে, অতি লোভে তাতি নষ্ট। সত্যি, আমাদের কখনোই এমন লোভ করা উচিত নয় রে মা। আমি বাদে যদি অন্য কেউ কখনো শুনেছে, তবে তো আর রক্ষে থাকবে না। পরী রানী নিজেই তোকে রাজ্য থেকে বের করে দেবে। তখন আর পৃথিবী ঘুরতে যেতে হবে না, সেখানেই থেকে যাস। আমি তো কিছুই বুঝি না, পরী রানী কেন আমাদেরকে পৃথিবীতে যেতে দেন না। কে জানে কোন কারণে। তবে এটাই আমাদের পরিরাজ্যের নিয়ম। আমাদের নিয়ম তো মানতেই হবে, বল। চল, স্নান করে আসি। কথা বলতে বলতে একে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চল, অনেক দেরি হয়ে গেল, বল। এরপর লালপরি ও নীলপরি মিলে স্নান করতে চলে যায়। লালপরি ছিল পরিরাজ্যের সবচেয়ে সুন্দর ও চঞ্চল পরী। লালপরি চাইতো পৃথিবীতে গিয়ে ঘুরে বেড়াতে, কিন্তু পরিরাজ্যের নিয়মের কারণে সে কখনোই পরিরাজ্যের বাইরে যেতে পারতো না। একবার লালপরি একা একা বলতে থাকে, আমার এখানে একদমই মন টিকছে না। আমি যেভাবেই হোক পৃথিবীতে যাবই যাব। আমি কাল দিনের বেলা লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে যাব। যাওয়ার পর যদি পরিরানী জানতে পারে, তাহলে আমার কি হবে? পরেরটা নয় পরেই দেখা যাবে, তবে কাল আমি যাবই। লালপরি ঠিক করে ও কাউকে কিছু না বলেই পৃথিবীতে ঘুরতে যাবে। যেমন ভাবনা তেমনি কাজ। লালপরি পরের দিন সকাল হতেই রাজ্য থেকে বেরিয়ে পড়ে পৃথিবী যাওয়ার জন্য। আরে আরে বাহ, পৃথিবী তো দেখছি অনেক সুন্দর দেখতে। দেখে তো মনে হচ্ছে আমাদের পরিরাজ্যের থেকে এই পৃথিবীটা বেশি সুন্দর। আমার তো পৃথিবীতে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে। আরে আরে, ওই তো গাছের নিচে একটা যুবককে দেখা যাচ্ছে। দেখতে তো বেশ সুদর্শনই মনে হচ্ছে। যাই তো, একটু কাছে গিয়ে কথা বলে দেখি তো। এরপর লালপরি যে রাখালের কাছে যায়, পরীকে দেখে রাখাল অবাক হয়ে যায় আর বলে, আরে আরে, কে তুমি আর আমার কাছে কেন এসেছো? দেখো, তুমি দেখতে খুব সুন্দর, তবে তোমাকে দেখে আমার খুব ভয় লাগছে। সরে যাও এখান থেকে। আরে আরে, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তাহলে কে তুমি আর আমার এখানে কেন এসেছো? আমি হলাম লালপরি, আমি থাকি পরিরাজ্যে। আমার খুব ইচ্ছে ছিল পৃথিবী ঘুরে দেখার, তাই আজ আমি পৃথিবী দেখতে চলে এলাম। আর দেখলাম তুমি এখানে বসে আছো। আচ্ছা, তোমার পরিচয়টা তো দিলে না। আমার অন্য কোনো পরিচয় নেই। আমি হলাম রাখাল। গ্রামের জমিদারের গরু ছাগলকে মাঠে চড়ানোই হলো আমার কাজ। আমি সারা দিন এখানে থাকি, সন্ধ্যা হলে গরু ছাগল নিয়ে চলে যাই। ও আচ্ছা, তাহলে তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবার বলতে আমি একাই, কারণ আমার আপন বলতে পৃথিবীতে আর কেউ নেই। লালপরি আর রাখাল মিলে অনেকক্ষণ কথা বলে। এভাবেই প্রায় সন্ধে হয়ে যায়। এই রে, তোমার সাথে কথা বলতে বলতে যে আমার অনেক দেরি হয়ে গেল। আজ আমি আসি, তোমার সাথে আবার পরে কখনো দেখা হবে। তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, আবার এসো পৃথিবীতে। এরপর লালপরি রাখালকে বিদায় জানিয়ে পরিরাজ্যে ফিরে যায়। কি রে, কোথায় গিয়েছিলি তুই? তুই জানিস আজ তোকে পরিরানী কতবার খুঁজেছে? একবারও তোকে কোথাও খুঁজে পায়নি। কোথায় ছিলি? হ্যাঁ, বল লালপরি, কোথায় ছিলি? আমি কাউকে কিছু না জানিয়ে পৃথিবীতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে একটা রাখালের সাথে আমার পরিচয় হয়েছে রে।
হায় হায় নীলপরি, এ তুই কি বলছিস কি? পরি রানী যদি একবার তোর ব্যাপারে কিছু জানতে পারে তবে তোকে আর আস্ত রাখবে না রে। নীলপরি আর লালপরি যখন এসব নিয়ে কথা বলছিল তখন পরিরাজ্যের পরিরানী তাদের সব কথা শুনে নেয় আর রেগে গিয়ে বলে, কি লালপরি, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমাকে না জানিয়ে পৃথিবীতে গিয়েছো? আর তুমি কি জানো না আমাদের পরিরাজ্যে এই নিয়ম নেই? আমি জানি রানীমা, আমার ভুল হয়ে গেছে। আর আর কখনো এমনটা হবে না। এবারের মতো আমাকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা? কখনোই না, তোমার এমন ভুলের কোনো ক্ষমা হয় না। আমি তোমাকে এক্ষুনি আমার রাজ্য থেকে বিতাড়িত করলাম, আর কখনোই যেন তোমাকে আমি আমার রাজ্যে দেখতে না পাই। লালপরি পরিরানীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রানী লালপরির কোনো কথাই শুনে না আর তাকে পরিরাজ্য থেকে বের করে দেয়। লালপরি আর কোনো উপায় না পেয়ে পরিরাজ্য থেকে বেরিয়ে পৃথিবীতে চলে যায়। এখন আমি কি করি আর কোথায় বা যাব? আমি বরং এক কাজ করি, আমি আজ রাতটা এই গাছের নিচেই কাটিয়ে দিই। রাখাল নিশ্চয়ই কাল আবার এখানে আসবে, আমি ওর জন্য এখানেই অপেক্ষা করব। লালপরি রাতে সেই গাছের নিচেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতেই রাখাল গরু ছাগল নিয়ে মাঠে আসে আর দেখে লালপরি গাছের নিচে ঘুমিয়ে আছে। কি ব্যাপার পরি, তুমি এখানে কি করো? আর রাতে মনে হচ্ছে তুমি এখানেই ছিলে, কি হয়েছে? এরপর পরি সব কথা রাখালকে খুলে বলে, আর সব শুনে রাখাল বলে, এ কি লালপরি, এখন তোমার কি হবে? তোমাকে তো আজ থেকে পৃথিবীতেই থাকতে হবে। হ্যাঁ, কিন্তু এখন আমি কোথায় থাকবো আর কি বা করব? তুমি আমার সাথেই থাকবে, তবে এভাবে তো থাকা যাবে না। আর আমার তো পৃথিবীতে আর কেউ নেই। পরি, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে রাজি, কারণ আমিও তোমাকে পছন্দ করি। এরপর লালপরি ও রাখাল বিয়ে করে নেয় আর লালপরি পৃথিবীতে সুখেই থাকতে লাগে। কি হয়েছে রাখাল ভাই, তুমি কিছু খুঁজছো নাকি? হ্যাঁ, আমার বাঁশিটা কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কি দেখেছেন আমার বাঁশিটা? ওই তো ওখানে পড়ে আছে না তোমার বাঁশিটা। কিন্তু এটা তো আমার বাঁশি না, এটা তো অন্য একটা বাঁশি। ওটাই তুমি নিয়ে যাও, একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে, তখন কিছুই দেখা যাবে না। কাল আবার এসে তোমার বাঁশিটা এখানে খুঁজো। কি আর করার, বাড়ি চলে যাই তাহলে। তুমি এসেছো? এ কি, ওটা আবার কার বাঁশি নিয়ে এসেছো তুমি? তোমার বাঁশি কোথায়? আর বলো না, বাঁশি বাজাতে বাজাতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠার পর আমার বাঁশিটা কোথাও খুঁজে পেলাম না। একটা বাঁশিও তুমি ঠিক মতো দেখে শুনে রাখতে পারো না? গরুগুলো তো সব ঠিকঠাক আছে নাকি ওগুলো গেছে? তুমি যে কি ভাবো আমাকে, সব ঠিকঠাক আছে। সামান্য একটা বাঁশি তো। তুমিও যদি একটা গরু হয়ে যেতে তাহলে খুব ভালো হতো। তুমি কি বললে? না না না, কিছু না। এই বাঁশিটা একটু বাজিয়ে দেখি তো কেমন বাজে। এই বাঁশির শব্দ এত কম কেন? গরুগুলো তো বাঁশির শব্দই শুনবে না। এ কি, আমার বউ আবার কোথায় চলে গেল? এই গরুটা আবার কোথা থেকে আসলো? দেখে তো আমাদের গরু মনে হচ্ছে না। সুমি, তুমি কোথায়? বৌমা তো একটু আগেই তোর সাথে বাইরে দাঁড়িয়েছিল, এখন আবার বৌমাকে খুঁজছিস যে? আর তোর সামনে এই গরুটা কোথা থেকে আসলো আবার? জানি না মা, চোখ বন্ধ করে বাঁশি বাজাচ্ছিলাম। চোখ খোলার পর দেখি তোমার বৌমার জায়গাতে এই গরুটা দাঁড়িয়ে আছে। ঘরে গেছে হয়তো, তুই ভিতরে গিয়ে দেখ। ঠিক আছে মা, ব্যাপার কি? এই গরুটাও আমার সাথে সাথে ঘরে আছে কেন? ওই গরুটাকে আগে তুই গোয়াল ঘরে রেখে আয়, তারপরে তুই তোর ঘরে যা। ঠিক আছে মা, তুমি তোমার ঘরে যাও, তারপর আমি গরুটাকে রেখে আসছি। রাখাল গরুটাকে গোয়ালঘরে রেখে এসে তার বউকে ডাকতে থাকে। প্রতিবারই গরুটা তার ডাকে জবাব দেয়। কি হচ্ছেটা কি এসব? এত রাত করে আমার বউটা কোথায় চলে গেল? আর গরুটাই বা আমার প্রতিটা ডাকে সাড়া দিচ্ছে কেন? আমার কথা মতো বউ আবার সত্যি সত্যি গরু হয়ে গেল না তো? বাঁশি বাজার পরই তো এমন হলো। তার মানে কি এই বাঁশিটা জাদুর বাঁশি? কাল সকালে পরীক্ষা করে দেখতে হবে আসলে ঘটনাটা কি। রাখাল ভাই, কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো যে? সে কবে থেকে তুমি আমার ভালো জামাটা নিয়ে রেখেছো বিয়ের দাওয়াত খেতে যাবে বলে, কিন্তু এখনো জামাটা ফেরত দেওয়ার নাম নেই।
ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি এখানে একটু দাঁড়াও, আমি জামাটা নিয়ে আসছি। যে না আমার চামচিকের মতো চেহারা, তার আবার এত সুন্দর জামা পরার শখ, আর এটা তো আমাকেই ভালো মানায়। এক কাজ করলে কেমন হয়, আমার বাঁশিটা ওর কানে বাজিয়ে দেখি তো সত্যি কাজ করে কিনা। হ্যাঁ দাও, আমার হাতে দাও। দাঁড়াও, যাওয়ার আগে আমার এই নতুন বাঁশিটার সুর শুনে বলো বাঁশিটা কেমন। ঠিক আছে, শোনাও। আমার সামনের জনটা যেন মাছ হয়ে যায়, এবার আর আমার চোখ বন্ধ করা যাবে না, নিজ চোখেই দেখতে হবে বাঁশিটা জাদুর বাঁশি কিনা। কিছু কি বললে রাখাল ভাই? আরে না, এক্ষুনি বাঁশিটা তোমাকে বাজিয়ে শোনাচ্ছি। রাখাল বাঁশি বাজানোর পর তার সামনে থাকা লোকটি সত্যি সত্যি মাছের রূপ নিল, আর পাশের বাসার ঝিমলি এ কাহিনীটা দেখে ফেললো। যা ভেবেছিলাম তাই, তাহলে কি কালকের গরুটা আমার বউ ছিল? যাক, ভালোই হলো, এখন থেকে যে আমার সাথে লাগতে আসবে তাকে এভাবেই শাস্তি দেব আমি। চাচা এটা কি করলো? বাঁশি বাজিয়ে সামনে থাকা লোকটাকে মাছ বানিয়ে ফেললো। এখন আবার দেখছি মাছটাকে পানি দিয়ে পাতিলে রেখে দিচ্ছে। মা, আমি একটু বাইরে গেলাম। বৌমা কোথায়? ফিরে এসেছে? তুমি ওকে নিয়ে এত চিন্তা করো না, ও বাইরে গেছে, সময় হলেই ফিরে আসবে। ঠিক আছে, যা তবে। এক কাজ করি, তপনদের বাড়িতে যাই, সেদিন সবার সামনে আমাকে অপমান করেছিল, আমি আজ তার প্রতিশোধ নেব। আমি চাচার পিছু নিয়ে দেখি চাচা আর কি কি করে এই জাদুর বাঁশি দিয়ে। কি রে রাখাল, সেদিন আমার কাছে অপমানিত হয়ে তোর শখ মেটেনি, আবার তুই আমার বাড়িতে এসেছিস যে? এসেছি সেদিনের অপমানের প্রতিশোধ নিতে। তুই এখন বাঁশি বাজাচ্ছিস কেন? এখন কি বাঁশি বাজানোর সময়? রাখাল চাচা বাঁশি বাজিয়ে তপন চাচাকেও পাখি বানিয়ে দিল। বড্ড বেশি কথা বলিস তুই, এখন পাখি হয়ে সারা জীবন কিচিরমিচির কর। এভাবে চলতে থাকলে তো রাখাল চাচা একসময় কারো বড় ক্ষতি করে ফেলবে। না, চাচাকে আমার থামাতে হবে। মা, আমি চলে এসেছি। এসেছিস বাবা? একটু অপেক্ষা কর, আমি তরকারিটা চড়িয়ে দিয়ে আসছি। মা, এই পাতিলে একটা মাছ রেখেছিলাম, মাছটা কোথায়? তোমার বটিতে রক্ত, মাছটা কি কেটে ফেলেছো তুমি? এটা অন্য মাছের রক্ত, আর ওই মাছটাকে আমি ছাই মাখিয়ে রেখেছি। এখনই আমি মাছটা কাটবো। কি বলছো এসব? তাড়াতাড়ি মাছটা আমার হাতে দাও মা, দেখি এখনো বেঁচে আছে কিনা। এই নে, মাছটা কাটতে দিবি না? তবে এনেছিলি কেন? ভাগ্যিস মাছটা এখনো মরেনি, তাহলে যে সর্বনাশ হয়ে যেত। আমি আরেকটু দেরি করলেই মাছটা কেটে ফেলতে তুমি। তোর কি হয়েছে বলতো? কাল থেকে বৌমারও কোনো খবর নেই, তুই আবার এই মাছ নিয়ে পড়ে আছিস এখন। সব খুলে বল তুই আমাকে। দাঁড়াও বলছি, তার আগে এই নতুন বাঁশিটি তোমাকে বাজিয়ে শোনাতে চাই। এটা কোনো বাঁশি বাজানোর সময় হলো? আহা মা, একটু শোনোই না। রাখাল চাচা বাঁশি বাজিয়ে তার মাকেও বিড়াল বানিয়ে দিল। না, এসব আর সহ্য করা যাবে না, চাচাকে আমার বোঝাতে হবে। ঝিমলি, তুমি কোথা থেকে এলে? কিছু দেখোনি তো? চাচা, আপনি কি করছেন এসব? আপনি এগুলো করা বাদ দিন। দেখুন আপনার জন্য আশেপাশের মানুষগুলোর কি অবস্থা হয়েছে। বুঝেছি, তুমি সবটা দেখে ফেলেছো, এখন তোমার মুখটাও বন্ধ করতে হবে আমায়। বাসি, ঝিমলিকে তুমি পাথরের মূর্তি বানিয়ে দাও। বাঁশি বাজিয়ে তোমার কোনো লাভ হবে না, আমি আমার কান আঙ্গুল দিয়ে বন্ধ করে রেখেছি। রাখাল ভাই, তুমি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সোমার বাবাকে আমি দেখতে পাচ্ছি না, তুমি কি ওনাকে কোথাও দেখেছো? না, আমি তো ওর সঙ্গে কথা বলেই চলে এসেছি। রাখাল ভাই, আমার স্বামী যে সকাল সকাল তোমার বাড়িতে এলো, এরপর থেকে তো ওর কোনো খোঁজই পাচ্ছি না। কোথায় গিয়েছে তুমি কি জানো? না, আমি কোথা থেকে জানবো? ওই পাতিলে রাখা মাছটা এত ঝাপাঝাপি করছে কেন? তোমাদের সাথে এত কথা বলার সময় নেই আমার। আমার গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতে যেতে হবে।
ঠিক আছে রাখাল ভাই, যাও তুমি তোমার কাজ করো। আমরা শুধু আমাদের লোকদের খোঁজ নিতে এসেছিলাম তোমার কাছে। চলুন ভাবি, আমরা এখান থেকে যাই। আপনি কি এগুলো ঠিক করছেন চাচা? আপনি কিভাবে মিথ্যা বলছেন? নিজের কাছের মানুষদের আপনি পশু পাখি বানিয়ে রেখেছেন। তুমি বেশি কথা বলো না তো, না হলে তোমার সাথেও এমনটা করতে বাধ্য হব আমি। গরুগুলো বের করতে গিয়ে হঠাৎই রাখালের চোখ পড়ল তার গরুরূপী বউয়ের ওপর। আমি এসব কি করছি? নিজের মা বউকে এভাবে পশু বানিয়ে রেখে ওদেরকে এভাবে কষ্ট দিচ্ছি আমি? বাঁশিটা কি আমার উপরে কোনো জাদু করেছে? চাচা, এখনো সময় আছে, আপনি আপনার জাদু ফিরিয়ে নিন, নয়তো এই মাছটার মতো আপনার পরিবারেরও যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি করবেন আপনি? তুমি ঠিক বলেছ, এখন আমি বাঁশিটা বাজিয়ে সবাইকে মানুষ বানিয়ে দিচ্ছি। কোথায় চাচা? আপনার বাঁশি বাজানোর পরও তো সবাই ঠিক আগের মতোই আছে। বাঁশিটা ভাঙলে হয়তো সবাই আগের মতো হয়ে যাবে। আমি বাঁশিটা ভেঙে দেখি। বাঁশি ভাঙার পরও কিছুই ঠিক হলো না। এখন উপায়, ওরা কি কেউ আগের মতো হবে না? ওই বাড়িতে আমার পরিচিত একজন সাধু বাবা থাকেন, আপনি চলুন আমার সাথে, আমি দেখি উনি কিছু ঠিক করতে পারেন কিনা। কি হয়েছে তোদের? তোরা আমার কাছে কেন এসেছিস? বাবা, আপনি এই বাঁশির সুরটা শোনেন, এই বাঁশি বাজিয়ে সামনের মানুষকে যা খুশি বানিয়ে দেওয়া যায়। এই বাঁশিটা তোরা কোথায় পেলি? আর এই বাঁশিটাকে ভেঙেছে কে? গাছের নিচে পেয়েছি, ভেবেছিলাম বাঁশিটা ভাঙলে সব জাদু শেষ হয়ে যাবে, তাই ভেঙেছি। কেঁচো ভূতের বাঁশি এটা। নিশ্চয়ই তুই যখন ঘুমাচ্ছিলি তোর বাঁশিটা নিয়ে ওই ভূতের বাঁশিটা তোর কাছে রেখে গেছে। ভীষণ পাজি ওই ভূত। দাঁড়া, আমি ওকে এক্ষুনি ডাকছি। এই তো আমার বাঁশি, সেই কবে থেকে খুঁজছিলাম। হায় হায়, আমার বাঁশিটা ভাঙলো কে? যাকে তুই বাঁশিটা দিয়েছিলি সেই ভেঙেছে। এখন তুই ঢং করছিস? তোর এই বাঁশির কারণে যারা যারা পরিবর্তন হয়েছে তাদের সবাইকে তুই ঠিক করে দে। পারবো না, আমি তো ওদেরকে পরিবর্তন করিনি, রাখালি ওদেরকে পরিবর্তন করেছে। ওদেরকে ঠিক না করলে তোর এই বাঁশিটা আগুনে পোড়াবো আমি, আর তুই ধ্বংস হয়ে যাবি। করছি করছি, এত রাগের কি আছে? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি সবাইকে ঠিক করে দিচ্ছি। তুমি দয়া করে বাঁশিটা পুড়িয়ে ফেলো না। কেঁচো ভূত জাদু করে সবাইকে ঠিক করে দিল। করেছি, এবার বাঁশিটা আমাকে ফেরত দাও। আগে তুই রাখালের আসল বাঁশিটা ফেরত দে। এই নাও তোমার বাঁশি, এবার আমাকে আমার বাঁশিটা দাও। এই গ্রামে আবার তোকে দেখলে তোকে আর আস্ত রাখবো না। তুই ভাগ এখান থেকে। কেঁচো ভূত তার বাঁশি নিয়ে চলে গেল। রাখালও তার সাধারণ বাঁশি নিয়ে বাড়িতে ফিরে গেল। কাজে লেগে পড়ো। মা বাবা কেন যে এমন নিষ্ঠুর স্বামীর হাতে আমাকে তুলে দিল? সারা দিন গালিগালাজ আর মারধর খেতে আমার জীবন চলে যাচ্ছে। এত করে বলি ঘর বানাতে পারি না, তবুও সে বুঝতেই পায় না। হায় রে, এই জীবন থেকে কি আমি আর মুক্তি পাবো না? বিনোদা এসব বলতে বলতে বেখেয়ালি রস নাড়তে নাড়তে রসের কড়াই চুলা থেকে পড়ে যায় আর রসগুলো সব মেঝেতে ছিটিয়ে যায়। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমি এটা কি করে ফেললাম? সব রস ফেলে দিলাম। আজ পরেশ আমাকে মেরেই ফেলবে। এবার কি দিয়ে আমি পরেশকে ঘর বানিয়ে দিব? হায় রে কপাল আমার, সব আমার কপালের দোষ, সব আমার কপাল। বিনোদা, রান্নাঘরে জানি কি পড়ার শব্দ পেলাম। হায় হায় মুখপুরি, এ কি করেছিস তুই? চুলা থেকে রসের কড়াই ফেলে দিয়েছিস? কত কষ্ট করে রস জোগাড় করে এনেছিলাম, সব রস তুই ফেলে দিয়েছিস? আজ আর তোর রক্ষে নেই অলক্ষী। ওগো, মেরো না গো, মেরো না। কি করেছে, রসগুলো চুলা থেকে পড়ে গেল, আমি বুঝতেই পারিনি। ওগো, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাতে পায়ে পড়ছি। লাগছে, আমার প্রচন্ড লাগছে, আর মেরো না আমার। তুই ইচ্ছে করে ফেলে দিয়েছিস যাতে তোর গুড় বানাতে না হয়। অলক্ষী, আমি অত কিছু বুঝি না। তুই যেখান থেকে পারিস আমাকে গুড় এনে দে, সেই গুড় নিয়ে আমি হাটে বিক্রি করতে যাব।
কিছুক্ষণের মধ্যে যদি আমি গুড় না পেয়েছি তবে আজ তোর এই বাড়িতে শেষ দিন। পরেশ যখন তার বউকে মারছিল তখনই একটা পরী জানালা দিয়ে সে উকি মেরে সব দেখতে পায়। তখনই পরী রান্নাঘরে বিনোদার সামনে এসে হাজির হয়। কি গো বিনোদা, তোমার স্বামী তোমাকে ওইভাবে মারলো কেন গো? আহারে, বলো, খুলে বলো আমাকে, কি হয়েছে? কপালে আমার আগুন লেগেছে গো পরী, আগুন লেগেছে। কি আর বলবো তোমাকে, আমাকে আমার স্বামী কেন মেরেছে তুমি কি জানতে চাও? ঠিক আছে, বলছি তোমাকে, তবে শোনো। ও, এই ব্যাপার। শোনো বিনোদা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি গুড় বানাতে পারো না তো আমি প্রতিদিন আমার জাদু দিয়ে তোমাকে গুড়ের হাঁড়ি দিব। তুমি সেই গুড় তোমার স্বামীকে দিবে, আর সেই গুড় তোমার স্বামী বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। আর খবরদার, আমি যে তোমাকে গুড় দিচ্ছি এ কথা যেন তোমার স্বামী জানতে না পারে। এরপর পরই জাদু করে এক হাঁড়ি গুড় নিয়ে আসে, আর বিনোদা সেই গুড় নিয়ে পরেশের সামনে যায়। এই নাও পরেশ, আমি এক হাঁড়ি গুড় বানিয়েছি, যাও এই গুড় নিয়ে হাটে বিক্রি করে এসো। এ কি বিনোদা, তুমি না সব রস ফেলে দিয়েছিলে? তবে গুড় বানালে কি করে? সত্যি করে বলো, এই গুড় তুমি কোথায় পেলে? যেখানেই পেয়েছি না কেন, তোমার গুড় তো তৈরি করে দিয়েছি। এত কিছু তোমাকে জানতে হবে না, বুঝেছো? এ তোমার বানানো গুড় কখনোই হতে পারে না। সত্যি করে বলো, নইলে কিন্তু আবার মারবো তোমাকে। না না, মেরো না আমাকে, আমি বলছি, সব সত্যি কথা বলছি। এগুলো পরীর হাতের গুড়। পরী আমাকে বলেছে আমি তো গুড় বানাতে পারি না, তাই প্রতিদিন আমাকে জাদুই গুড় দিয়ে যাবে। ওরে বিনোদা, এ কি শোনালে তুমি আমাকে? এগুলো পরীর হাতের গুড়? ওরে বিনোদা, এখন যে আমাদের লাভ আর লাভ। শোনো বিনোদা, তুমি প্রতিদিন পরীর কাছ থেকে বেশি বেশি গুড় নিবে, বুঝলে? আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। পরীর নজর তোমার উপর পড়েছে, তুমি আমার লক্ষ্মী বউ। যদি এই গুড়গুলো পরীর হাতের গুড় বলে বাজারে বিক্রি করি, তবে চারিদিকে শুধু টাকা আর টাকা। এ কথা বলে পরেশ বাজারে গুড়ের হাঁড়ি নিয়ে চলে যায়, আর এভাবে প্রতিদিন পরীর হাতের গুড় বিক্রি করে অনেক টাকা পায়। কিন্তু একদিন পরী বিনোদাকে গুড় দিতে আসে না। এ কি বিনোদা, আজ পরী গুড় দেয়নি তোমাকে? গুড় কোথায়? দাও, আমি গুড় হাটে নিয়ে যাব। না গো, পরী আজ আসেনি গুড় দিতে। মনে হয় পরীর কোনো সমস্যা হয়েছে। থাক না, একদিন গুড় না দিলে তো কি হলো বলো তো? সমস্যা? পরীদের আবার কিসের সমস্যা? গুড় হাটে বিক্রি করতে না নিয়ে গেলে তো কত টাকা ক্ষতি হয়ে যাবে, সে কি বোঝো তুমি? কাল খালি পরী একবার আসুক, ওই পরীকে আমি বেঁধে রাখবো, যাতে আর ওরকম অনিয়ম করতে না পারে, বুঝলে? পরেশ, এসব কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পরী আমাদের দয়া করে এসব দিচ্ছে, আর সেই দয়াকে লোভে পরিণত করছো তুমি। জ্ঞান দিবে না আমাকে, বুঝলে? আমাকে জ্ঞান দিবে না। মহিলা মানুষের জ্ঞান আমার শুনতে একদমই ভালো লাগে না। আমার আগে টাকা, তারপর দয়া। এরপর পরেশ চলে যায়, আর রাত হয়ে যায়। পরের দিন বিনোদা রান্নাঘরে দাঁড়িয়েছিল, আর তখনই সেখানে পরী চলে আসে। বিনোদা, আমি কাল বিশেষ এক কারণে তোমাকে গুড় দিতে আসিনি, সেজন্য আজ তোমাকে অনেকগুলো গুড়ের হাঁড়ি দিব। এই তো পরী এসে গেছে। এই পরী, তুই গতকাল আসিসনি কেন রে? জানিস আমার কতগুলো টাকা লস হয়েছে? এ কি বিনোদা, তোমার স্বামী আমার হাতের গুড়ের কথা কি করে জানলো? তোমাকে না নিষেধ করেছিলাম কাউকে না বলতে। গো, আমি বড্ড অসহায় হয়ে বলেছি, তা না হলে যে পরেশ আমাকে মারতে মারতে মেরেই ফেলতো। এইসব কথা বাদ দাও বিনোদা, একটা দড়ি নিয়ে এসো। এই পরীকে বাঁধতে হবে, যাতে এই পরী আর কোথাও না যেতে পারে, আর আমি ইচ্ছে মতো পরীর কাছ থেকে গুড় নিতে পারবো। চুপ করো বলছি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? একজন সাধারণ মানুষ হয়ে তুমি পরীকে বাঁধতে চাইছো? এই ভুলটা খবরদার করো না। আমার কথা শুনবে না? কই দেখি দড়িটা, কই আমার? কি,
তুই আমাকে বাঁধবি? লোভী কোথাকার, দাঁড়া, তোকে আমি চরম শিক্ষা দেব। এরপর পরি জাদু করে পরেশকে বিড়াল বানিয়ে দেয়। এ কি করলে পরি? পরেশকে বিড়াল বানিয়ে দিলে। পরেশকে ঠিক করে দাও পরি। আমি জানি পরেশ ভুল করেছে। পরেশ একটা লোভী, কিন্তু সে তো আমার স্বামী বলো। তাকে বিড়াল রূপে দেখতে যে আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি ওকে ভালো করে দাও পরি। ও শাস্তি পেয়ে নিশ্চয়ই ভুল বুঝবে। ঠিক আছে, আমি পরেশকে বিড়াল থেকে আবার মানুষ বানিয়ে দিচ্ছি। এরপর পরি জাদু দিয়ে আবারও পরেশকে মানুষ বানিয়ে দেয়। আমার ভুল হয়ে গেছে পরি, আমি আর বিড়াল রূপে থাকতে চাই না। আমি কখনোই আর লোভ করব না পরি। আমি যে আমার লোভের চরম শিক্ষা পেয়েছি। পরেশ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। বিনোদা, তোমার হাতটা একটু সামনে এগিয়ে দাও তো। বিনোদা, আমি তোমার হাতে জাদু দিয়ে দিলাম। আমাকে আর এসে তোমাদের গুড় দিতে হবে না। তুমি এখন থেকে সুন্দর করে গুড় বানাতে পারবে। এ কথা বলে পরি সেখান থেকে চলে যায়।